সারা বছর জুড়ে বৃন্দাবনে বহু ভক্ত আসেন, কিন্তু দেখা গেছে তাদের মধ্যে বারসানায় আসার সংখ্যা খুবই কম। বারসানা রাধারানীর গ্রাম, রাধারানীর বাসভূমি হিসেবে পরিচিত। এখানে রয়েছে রাধারানীর মহল তথা লাডলিজি মহারাজ মন্দির এবং রয়েছে পৃথিবীর একমাত্র রাধারানীর মায়ের মন্দির তথা কীর্তি মন্দির। আর তোমরা তো সোশ্যাল মিডিয়ায় বৃন্দাবনের হোলি বহুবার দেখেছো, কিন্তু আজকে তোমরা দেখবে বারসানার মানুষ কীভাবে হোলি উৎসব পালন করে। শুধু তাই নয়, বারসানা থেকে কয়েক কিলোমিটার দূরেই গোবর্ধন পর্বত। সেই গোবর্ধন পর্বত, যে পর্বত ভগবান শ্রীকৃষ্ণ নিজের এক আঙ্গুলে তুলে বৃন্দাবনবাসীকে দুর্যোগের হাত থেকে বাঁচিয়েছিলেন। বহু মানুষ বৃন্দাবন আসলে এই গিরি গোবর্ধন পরিক্রমা করেন। আমিও করেছি গোবর্ধন পরিক্রমা, এবং এমন অনেক মন্দিরে গিয়েছি যেসব মন্দিরকে ঘিরে রয়েছে শ্রীকৃষ্ণের পবিত্র লীলা কাহিনী। সেই সমস্ত অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে বারসানায় রাধারানীর মহলে হোলি উৎসব, কীর্তি মন্দির, গোবর্ধন পরিক্রমার অন্তর্গত রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কুসুমকুণ্ড, উদ্ভবকুণ্ড, পুচরিকা লৌঠা সহ আরও অনেক উল্লেখযোগ্য মন্দির তোমাদেরকে দেখাবো। শুরু করতে চলেছি আমার বৃন্দাবন ধাম যাত্রার দ্বিতীয় পর্ব। আমি পৌঁছে গিয়েছি রাধারানীর পূর্ণভূমি বৃন্দাবন, এবং আগামী বেশ কয়েকদিন আমি এখানে রয়েছি। এখানকার বৃন্দাবনের আশেপাশের বিভিন্ন মন্দির আমি ঘুরে দেখাবো, এবং আজ আমি চলেছি বারসানার উদ্দেশ্যে। চলে এসেছি বৃন্দাবন বাস স্ট্যান্ডে। আর প্রেম মন্দিরের কাছাকাছি থাকলে এখানে কিন্তু টোটো ভাড়া করে আসতে হবে একটু দূরে। এই যে বাস স্ট্যান্ড, এই বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে কিন্তু বারসানা যাওয়ার বাস এখানে পাওয়া যায়। এছাড়াও তোমরা চাইলে কিন্তু অটো রিজার্ভ করে বা প্রেম মন্দিরের ওখান থেকে অটো যায় ইত্যাদি ভাড়া করে বা শেয়ারে যেতে পারো। আপাতত আমি যেহেতু বাসের খবর পেয়েছি, আমি এই বাসের সম্পর্কে কিভাবে কি সেই তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে এবং দেখতে হবে বৃন্দাবনের বাস এখন কোনটা। একটু আগে দেখলাম একটা এসছে, এবার সেটাই কখন ছাড়বে বা এর পরে কখন ছাড়বে একটু দেখতে হবে। কিন্তু এখানে এসে শুনছি আজকে 13ই মার্চ বাসের স্ট্রাইক আছে। এক ধরনের লাল বাস এখান থেকে ছাড়ে বারসানা যাওয়ার জন্য, কিন্তু সেই বাস আজকে স্ট্রাইক আছে, তো বাসের প্ল্যান তো ক্যান্সেল। এবার দেখি অটো বা কোনো গাড়ির ব্যবস্থা করা যায় কিনা। বাস যেহেতু পেলাম না, কিন্তু এই স্ট্যান্ডের বাইরেই প্রচুর অটো আছে। অটো বলছে বারসানা নিয়ে যাবে এবং মানে ওখানে গিয়ে ছেড়ে দেবে, ব্যাক করার জন্য আলাদা ওখান থেকে আবার অটো খুঁজতে হবে। তো তার জন্য 100 টাকা করে ভাড়া বলছে। যত সম্ভব হোলির জন্য এখন তো একটু রেট বেশি হবেই। অটোর পিছনে বসে হেলতে তুলতে যাচ্ছি বারসানার উদ্দেশ্যে। সেখান থেকে নন্দগাঁও বা গোবর্ধন পর্বত সেই দিকটায় যাব। বৃন্দাবন যে বাস স্ট্যান্ড, সেখান থেকে বারসানার দূরত্ব মোটামুটি যা দেখলাম ম্যাপে প্রায় 48 কিলোমিটার, আর সময় প্রায় ঘন্টাখানেক মতো লাগে। এখন যাচ্ছি যে দিল্লি চেন্নাই রোড, মানে আমরা বৃন্দাবনে যে বাসে করে এসেছিলাম, বাস যে রোডে করে যাচ্ছিল, মানে আগ্রা যাওয়ার যে রাস্তা, হাই রোড, দিল্লি চেন্নাই হাই রোড বলে, সেই রোড দিয়ে যাচ্ছে। বৃন্দাবন থেকে বেরিয়ে এই রোডে ফার্স্টে উঠেছে আমাদের অটো, এরপরে বারসানার গ্রামে ঢুকছে। দিল্লি চেন্নাই রোড থেকে বাঁ দিকে ক্রস নিয়ে ছাদা বলে একটা গ্রামের মধ্য থেকে যাচ্ছে। আর দারুণ প্রাকৃতিক দৃশ্য। এখানে দুপাশে পুরো গমের ক্ষেত, আমি দেখাচ্ছি কি সুন্দর। পুরো এপাশে সব গমের ক্ষেত। যেদিকে তাকাও শুধু গমের ক্ষেত আর গমের ক্ষেত। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। পেছনেই কীর্তি মন্দির রেখে এসেছি, সেখান থেকে একটু সামনেই আমাদের অটো থেকে নামিয়ে দিল। আর এখান থেকে রাধারানীর মন্দির কিন্তু খুবই কাছে।
যেখানে আমাদের অটো নামালো সেখান থেকে রাধারানীর মন্দির কিন্তু খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যে, এবং আমরা হেঁটে হেঁটে চলেছি। প্রচুর মানুষ আমাদের সঙ্গে চলেছে। এখানে এক দোকান থেকে এই মন্দিরের পুজোর ডালা নিয়ে নিয়েছে। লাডলিজি মহারাজ মন্দিরে আমরা এসেছি, যা রাধারানী মন্দির নামে পরিচিত। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, চারিদিকে প্রচুর ভক্ত এখানে পুজো দিচ্ছে। আমিও একটু আসলাম, আশপাশটা দেখলেই বুঝতে পারছো এখানে প্রচুর ভক্ত। এখানে এসে আমি রঙে রাঙিয়ে গেছি রাধারানীর আশীর্বাদে। শ্রী রাধারানী মহল বা লাডলিজি মহারাজ মন্দির, যা ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলার বারসানায় অবস্থিত একটি পবিত্র এবং ঐতিহাসিক মন্দির। মন্দিরটি দেবী রাধাকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরে রাধাকৃষ্ণ যারা শ্রী লাডলি লাল রূপে একত্রে পূজিত হন, যার অর্থ শহরের প্রিয় কন্যা ও পুত্র। মন্দিরটি ভানুগড় পাহাড়ের চূড়ায় প্রসারিত, যার উচ্চতা প্রায় 250 মিটার। এটি রাধাষ্টমী এবং লাটমার হোলির জন্য সবচেয়ে জনপ্রিয়, এবং এই সময় কিন্তু সারা বিশ্ব থেকে বহু ভক্ত পর্যটক এই মন্দিরে এসে ভিড় করে। বার্সানায় হোলি উৎসবের আসল দিনের 1 সপ্তাহ আগে শুরু হয় এবং চলে বসন্ত পঞ্চমী পর্যন্ত। মন্দিরটি খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এবার যদি মন্দিরের ইতিহাস সম্পর্কে কয়েকটা কথা তোমাদের জানাই। রাধারানী মন্দিরটি প্রায় 5000 বছর আগে রাজা ব্রজনব, যিনি শ্রীকৃষ্ণের প্রপৌত্র দ্বারা প্রতিষ্ঠিত বলেই মনে করা হয়। মন্দিরটি ধ্বংস হওয়ার পর পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য নারায়ণ ভট্ট দ্বারা আবার আবিষ্কার করা হয়। তারপর রাজা বীর সিংহদেব 1675 খ্রিস্টাব্দে এখানে একটি মন্দির তৈরি করেছিলেন, এবং পরবর্তীতে মন্দিরের যে বর্তমান কাঠামোটি আমরা দেখতে পাচ্ছি সেটি নারায়ণ ভট্ট দ্বারাই আকবরের দরবারের অন্যতম রাজা টোডরমলের সহায়তায় নির্মাণ হয়েছিল। এখানে 200টির বেশি কিন্তু সিঁড়ি রয়েছে মূল মন্দিরে ওঠার জন্য। এই মন্দির বা এই স্থানটি এতটা কেন জনপ্রিয় তা নিয়েও একটি কাহিনী রয়েছে। শ্রীকৃষ্ণের পিতা নন্দ এবং রাধার পিতা বৃষভানু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। নন্দ যখন গোকুলের প্রধান ছিলেন, বৃষভানু ছিলেন রাওয়ালের প্রধান। যাই হোক, মথুরার রাজা কংসের অত্যাচারে বিরক্ত হয়ে তারা উভয়ই তাদের লোকেদের সাথে নন্দগাঁও এবং বার্সানায় চলে আসেন। নন্দ পাহাড়কে নন্দ মহারাজ নিজের বাড়ি বানিয়েছিলেন, আর বৃষভানু তার ভানুগড় পাহাড়কে তার বাড়ি বানিয়েছিলেন, যা শেষ পর্যন্ত রাধার আবাসে পরিণত হয়। বর্তমানে বার্সানা নন্দগাঁও উভয়ই দুটো যমজ শহর পাশাপাশি। এখান থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে নন্দগাঁও, এবং এই নন্দগাঁওতে যে নন্দ ভবন রয়েছে সেখানে শ্রীকৃষ্ণকে পুজো করা হয়, আর এই বার্সানাতে রাধারানীকে পুজো করা হয়। এই বার্সানার মন্দিরে এই নিচ থেকে এই রাধারানীর মন্দিরে আসার জন্য কিন্তু এখানে রোপওয়ের ব্যবস্থা আছে। আমরা তো হেঁটে এসেছি, কিন্তু এখানে রোপওয়েতেও করেও আসা যেতে পারে। রাধারানীর মন্দিরের বাইরে এখানে মালাই লস্যি পাওয়া যাচ্ছে 50 টাকায়, তো আমরা একটা নিয়ে নিলাম। পুরো ঘন লস্যি, দারুণ খেতে, খুব সুন্দর। দোকানটার নাম হচ্ছে শ্রী পিয়াজি মিষ্টান্ন ভান্ডার। তোমরা অবশ্যই বার্সানাতে আসলে এখানকার এই মালাই লস্যি অবশ্যই ট্রাই করে দেখো। রাধে রাধে। এরপর চলে আসলাম কীর্তি মন্দিরে, কিন্তু মন্দিরের গেট তো বন্ধ, দেখতেই পাচ্ছ। তো আমি এখন মন্দিরের ভিতরে তো ঢুকতে পারছি না, 4টের আগে যত সম্ভব এই মন্দিরগুলো খোলে না। এই কীর্তি মন্দির হচ্ছে রাধারানীর মায়ের মন্দির, এবং এই মন্দির যে আমাদের বৃন্দাবনে যে প্রেম মন্দির আছে তার প্রতিষ্ঠাতা কৃপালু মহারাজ, তার দ্বারা প্রতিষ্ঠিত এই কীর্তি মন্দির, যেটা এই বার্সানাতে।
তবে এই কীর্তি মন্দির একটি বিশেষ মন্দির, তার একমাত্র কারণ এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে রাধারানীকে তার মা কীর্তির কোলে বসে থাকতে দেখা যায়। এই মূর্তিটি মা ও মেয়ের ভালোবাসার প্রতীক রূপে ধরা হয়। মন্দিরটি 10ই ফেব্রুয়ারি 2019 সালের বসন্ত পঞ্চমীতে খোলা হয়েছিল। আর এই মন্দিরের অন্যতম আকর্ষণ রাতের অনুষ্ঠান, রাতের লাইট শো। মন্দিরটি অনেক বড়, প্রায় 80,000 বর্গফুট জুড়ে, এবং এই মন্দিরে দুটি স্থাপত্যশৈলী নাগর এবং দ্রাবিড়ের নিদর্শন লক্ষ্য করা যায়। আর এই মথুরা বৃন্দাবনে তো অনেক মন্দির আছে যা রাধারানীকে উৎসর্গীকৃত, তবে এই কীর্তি মন্দিরটি তার মা কীর্তি মাইয়াকে উৎসর্গীকৃত। আসলে অবশ্যই দর্শন করো। এই যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে 3টে মোড় রয়েছে। আমাদের অটো কিন্তু ঠিক ওই পেছনে আমাদের নামিয়েছিল। এখান থেকে সোজা পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে লাড্ডিজি মহারাজ মন্দির, অর্থাৎ রাধারানীর মন্দির। আর এপাশে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে গোবর্ধন পরিক্রমা করে। আর এই পিছনে হচ্ছে কীর্তিদা মন্দির। আর আরও সামনে 8 কিলোমিটার গেলে হচ্ছে নন্দ বাবা মন্দির। বারসানা থেকে অটো ধরেছি, গোবর্ধন পর্বতের দিকে যাচ্ছি, মানে যেখানে গোবর্ধন পর্বত পরিক্রমা শুরু হয় সেই অবধি বারসানা থেকে কিন্তু টোটো পাওয়া যায়। এখানে পার পার্সন 40 টাকা করে অটো ভাড়া, প্রায় 20 কিলোমিটার বারসানা থেকে গোবর্ধন পর্বতমালা পর্যন্ত। আর যেতে মোটামুটি 30 মিনিট সময় লাগে। এরপর আমরা চলে এসেছি গিরিরাজ গোবর্ধন মন্দিরের সামনে, এবং গোবর্ধন পরিক্রমা করতে গেলে এই মন্দিরের সামনে থেকে কিন্তু সকল পরিক্রমা শুরু হয়। আর শ্রীকৃষ্ণ নিজের এক আঙ্গুলে গিরিরাজ গোবর্ধনকে 7 দিন ধারণ করেছিলেন। আর এই মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণ গিরিধারী রূপে বিরাজমান আছেন। এই গোবর্ধন পর্বত পরিক্রমায় কিন্তু 2টো পরিক্রমা মার্গ আছে, একটা হচ্ছে বড়ি পরিক্রমা বলা হয়, একটা ছোটি পরিক্রমা। আর এই যে মন্দিরটা একটু আগে দেখে আসলাম গিরি গোবর্ধন মন্দির, তার পাশেই বাদিকে একটা রাস্তা সোজা চলে গেছে, এটা হচ্ছে ছোটি পরিক্রমা। গোবর্ধন পরিক্রমার জন্য আমরা যে গিরিধারী মহারাজ মন্দির রয়েছে তার সামনে থেকেই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর মোটামুটি সময় 2 থেকে 2.5 ঘন্টা লাগে এবং 21 কিলোমিটার। এবং যারা পায়ে হেঁটে পরিক্রমা করে তাদেরও মোটামুটি এরকমই লাগে। তাদের রুটটা একটু উপরের দিকে, তাদের সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তো আমাদের হাতে সময় কম, আমরা 3:10 বাজে এখন আমরা টোটোতে উঠলাম। এই যে রাস্তার সাইডে আলাদা করে পরিক্রমা মার্গ করা আছে, এবং এখান থেকে বহু মানুষ কিন্তু যে পরিক্রমা করছে, মানে হেঁটে হেঁটে তারা যাচ্ছেন। গিরি গোবর্ধন কিন্তু শুরু থেকেই এই স্থানে ছিল না। শুধু তাই নয়, প্রতিটি দিনই এই পাহাড়ের উচ্চতা কমছে। প্রায় 5000 বছর আগে গোবর্ধন পাহাড়ের উচ্চতা ছিল 30,000 ফুট, তবে বর্তমানে এই পাহাড়ের উচ্চতা মাত্র 25 থেকে 30 মিটার। এর কারণ, একবার ঋষি পুলস্ত্য গিরিরাজ পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন। গোবর্ধন পর্বতের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে গোবর্ধনের পিতা দ্রোণাঞ্চলকে অনুরোধ করেছিলেন যে তার পুত্র গোবর্ধনকে কাশীতে নিয়ে যেতে চান। দ্রোণাঞ্চল এই কথা শুনে দুঃখিত হন, তবে গোবর্ধন ঋষিকে বলেন যে তিনি তার সাথে যেতে প্রস্তুত, তবে শর্ত থাকে যে তিনি তাকে যেখানেই রাখবেন সেখানে তিনি প্রতিষ্ঠিত হবেন। পুলস্ত্য তাতে রাজি হয়। তারপর ঋষি হাতের তালুতে পর্বত তুলে রওনা দিলেন। যখন তারা পাশ দিয়ে যাচ্ছিলেন তখন গোবর্ধনের মনে পড়ল যে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব এখানেই কাটাচ্ছেন। গোবর্ধন পর্বত একটি পরিকল্পনা করেন এবং তার নিজের ওজন বাড়িয়ে দেন। পুলস্ত্য গোবর্ধনকে সেখানেই রাখলেন। পরে ঋষি তোলার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তখন ঋষি কৌশলটি বুঝতে পেরে রেগে গিয়ে গোবর্ধনকে অভিশাপ দেন যে আগামী দিনের সাথে সাথে পর্বতের উচ্চতা কমবে, এবং তারপর থেকে উচ্চতা প্রতিদিন কমছে একটু একটু করে। যদি কেউ 4 ধাম পরিদর্শন করতে না পারে এবং গোবর্ধন পাহাড়ের একটিবার প্রদক্ষিণ করে তাহলে তিনি একই পুণ্য অর্জন করবেন বলে মনে করা হয়। পাহাড়টি 10 কিলোমিটার জুড়ে বিস্তৃত, তবে পাহাড়ের একটিবার পুরো প্রদক্ষিণ করতে 21 কিলোমিটার 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। পরিক্রমা করতে করতে আমরা রাজস্থানের মধ্যে চলে এসেছি। এই গোবর্ধন পরিক্রমার 1.5 কিলোমিটার মতো জায়গা পড়ে রাজস্থানের মধ্যে। ব্রজভূমিতে এসে গিরি গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে যদি পুচরিকা লোটার মন্দির না দেখো তাহলে এই পরিক্রমার ফল অসম্পূর্ণই থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই পুচরিকা লোটা কে? পুচরিকা লোটা হলেন এক পালোয়ান বেশে স্বয়ং বজরংবলী হনুমান। এবার কাহিনী হলো, শ্রীকৃষ্ণ যখন 7 দিন তার এক আঙ্গুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে বৃন্দাবনবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন গিরি গোবর্ধন তো ছিল ঠাকুরের আঙ্গুলের ডগা, কিন্তু পর্বত এপাশ ওপাশ দুলছিল। তখন বৃন্দাবনবাসী লাঠি নিয়ে এসে দুপাশে তুলে ধরছিলেন, কিন্তু পর্বত তো আর ওঠে না। তখন হনুমানজি তার শক্তিশালী বাহু দিয়ে তিনিও বৃন্দাবনবাসীর সাথে মিশে গিরি গোবর্ধন তুলতে সাহায্য করেন। সেই দেখে বৃন্দাবনবাসী বলতে থাকে, পুচ রিখে লোটা কি ধূপ ধূপ প্যারে। তাই দেখে ভগবানের খুব আনন্দ হয়, আর সেই জন্য পুচ রিখে লোটা বেশে হনুমানজির এই মন্দির অবশ্যই অবশ্যই দর্শনীয়।
বেশিরভাগ পরিক্রমা কিন্তু এই দিনের বেলাতে একটু অটো রিক্সাতেই পরিক্রমা বেশি হয়। রাতের বেলায় সাধারণ মানুষেরা পায়ে হেঁটে পরিক্রমা করে, তখন কোনো থাকে না, তো সেই সময় পরিক্রমা একটু সুবিধা হয়। দিনের বেলায় কোথাও উঠতে পরিক্রমা একটু কম হয়। এই জন্য দেখো রাস্তায় এই যে পরিক্রমা মাঠটা একটু ফাঁকা আছে। আমাদের এই ড্রাইভার দাদা বললেন যে রাতের বেলা মানে বিকেলের পর থেকে এখানে একটু ভিড়টা বাড়ে। এরপর চলে এসেছি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন এক আঙ্গুলে তুলে 7 দিন দাঁড়িয়েছিলেন এবং বৃন্দাবনবাসীদের দুর্যোগের হাত থেকে রক্ষা করেছিলেন। একদিন কৃষ্ণ বলরাম দেখল যে ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞের আয়োজন করছেন। তখন শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞেস করলেন, হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে? তখন নন্দ মহারাজ উত্তর দিলেন, যেহেতু ইন্দ্রের কৃপাতেই বৃষ্টি হয় তাই ইন্দ্রের পুজো করা আমাদের কর্তব্য। তখন কৃষ্ণ বললেন, পিতা, আপনারা এমন এক যজ্ঞ করুন যাতে ব্রাহ্মণেরা এবং গোবর্ধন পর্বত সন্তুষ্ট হন। শ্রীকৃষ্ণের কথা শুনে নন্দ মহারাজ অবশেষে রাজি হলেন। তখন সমস্ত ব্রজবাসীরা শস্য এবং ঘি দিয়ে নানা রকম খাবার তৈরি করে গোবর্ধন পর্বতের নিকট এনে রাখলেন। তখন শ্রীকৃষ্ণ এক দিব্যরূপ ধারণ করে ঘোষণা করলেন যে তিনিই হচ্ছেন গোবর্ধন পর্বত। এখানে বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য তেমনি তার ধাম বৃন্দাবন এবং গোবর্ধন পর্বতও আরাধ্য। এরপর গোবর্ধন পর্বতরূপে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের নৈবেদ্য ভোজন করতে লাগলেন। ইন্দ্র তখন অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং সাম্বর্তক নামক মেঘকে আদেশ দিলেন বৃন্দাবনের উপর প্রবল বৃষ্টি ঝরাতে। ইন্দ্র তার পদের অহংকারে ভগবানের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। প্রবল বর্ষণে বৃন্দাবনের সব জায়গা জলে ডুবে যেতে লাগলো। তখন বৃন্দাবনের সমস্ত অধিবেশীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো এবং কৃষ্ণ সবাইকে গোবর্ধন পর্বতের কাছে যেতে বললেন। তখন কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন। ব্রজবাসীরা তাদের সব কিছু নিয়ে 7 দিন 7 রাত ধরে সেই 22 কিলোমিটার দীর্ঘ গোবর্ধন পর্বতের নিচে অবস্থান করলো। শ্রীকৃষ্ণের এই অলৌকিক শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল এবং ইন্দ্রের অহংকার ভেঙে গেল এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন তার অপরাধ ক্ষমা করার জন্য। আর গোবর্ধন পরিক্রমা করতে আসলে এই স্থান যেখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন, বহু মানুষ এখানে দর্শন করতে আসেন। তোমরা আসলে অবশ্যই দর্শন করো। গোবর্ধন পরিক্রমা হচ্ছে পরিক্রমা বলা হয় এখানে, যেটা 11 কিলোমিটার। আর এদিকে হচ্ছে চটি পরিক্রমা যেটাকে বলা হয়, ওটা হচ্ছে রাধারানীর পরিক্রমা, আর সেটা হচ্ছে 10 কিলোমিটার। আমরা এখন সেটা করতেই যাচ্ছি। বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা করতে এসে যদি এই কুণ্ড দর্শন না করো তবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণই থেকে যায়। রাধাকুণ্ড থেকে কিছুটা দূরত্বেই পড়বে উদ্ধব কুণ্ড। এই কুণ্ডের কাহিনী শ্রীকৃষ্ণের সখা উদ্ধবকে কেন্দ্র করে। শ্রীকৃষ্ণ মথুরায় যাওয়ার পর সমস্ত ব্রজবাসী গোপিনীরা শ্রীকৃষ্ণের শোকে বিরহে দিন কাটাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে শান্ত করার জন্য তার কুশলবার্তা হিসেবে তার সখাই উদ্ধবকে বলেন, যাও ব্রজবাসীকে আমার বার্তা দাও, আমার জ্ঞান দাও। কিন্তু কিছু গ্রন্থ অনুসারে উদ্ধব কৃষ্ণের চাচাতো ভাই ছিলেন, কারণ তিনি দেবভাগের পুত্র ছিলেন, যিনি কৃষ্ণের পিতা বাসুদেবের ভাই। তার শারীরিক গঠন এতটাই কৃষ্ণের মতো ছিল যে তাকে কৃষ্ণের ভাই বলে ভুল করা হতো। তাই শ্রীকৃষ্ণ তাকে নিজের বেশে পাঠান বৃন্দাবনে। তাই সে যখন বৃন্দাবনে আসে তখন তাকে সবাই কৃষ্ণ ভেবে ভুল করে। তারপর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জ্ঞানবার্তা দিতে এসে বৃন্দাবনের রাধারানী ও ব্রজবাসীদের গোপিনীদের শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে তার নিজের জ্ঞান অতি তুচ্ছ বলে মনে হয়। তাই তিনি রাধারানীর কাছে প্রার্থনা করেন যে এই স্থানে গুল্মলতা রূপে রাধারানী ও ব্রজবাসীদের চরণধুলি তার মাথায় সর্বদা নেবেন। এবং বলা হয় সেই থেকেই নাকি উদ্ধব আজও এই স্থানে গুল্মলতা রূপে বিরাজমান আছেন। এবং এছাড়াও এই স্থানটিকে বলা হয় ভাগবত প্রাকটস্থল, অর্থাৎ এই স্থানে উদ্ধবজি ভগবানের 16,100 পাট্টানীকে ভাগবত পাঠ করে নাকি শোনান। এই সুন্দর উদ্ধবকুণ্ডের মন্দিরে রয়েছে একাঙ্গ যুগল কিশোরীজি, শ্রী রাধা উদ্ধব বিহারীজি এবং গুল্মলতা শ্রী উদ্ধবজি। এরপরে আমরা এসে পৌঁছেছি পবিত্র কুসুম সরোবরে এবং এই সরোবরকে কেন্দ্র করে রয়েছে শ্রীকৃষ্ণের এক পবিত্র লীলা কাহিনী। এই কুসুম সরোবরকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাহিনী ভক্তদের মধ্যে ছড়িয়ে আছে। তার মধ্যে একটিতে বলা হয় এই স্থানে রাধারানীর এক বাগান ছিল। সেই বাগানে প্রতিদিন রাধারানী আসতেন ফুল তুলতে, আর শ্রীকৃষ্ণ রাধারানীকে দর্শনের জন্য আসতেন এই স্থানে। একবার শ্রীকৃষ্ণ লীলা রচনার জন্য এই বাগানে ফুল চুরি করতে গিয়ে রাধারানীর কাছে ধরা পড়েন। তখন রাধারানী আর কৃষ্ণের মধ্যে বিবাদ বাধে। তারপর তারা একে অপরকে ফুল দিয়ে মালা বানিয়ে একে অপরকে ছুটতে থাকেন। আর এই স্থানেই শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই সরোবরটি নির্মাণ করেন। আর এই সব লীলা কাহিনীকে কেন্দ্র করে ভক্তরা সরোবরটির নাম দেন কুসুম সরোবর। এছাড়া একবার নারদ নাকি এই সরোবরে এসে স্নান করে গোপিনী রূপে সেজে রাধাকৃষ্ণের লীলাস্থানে প্রবেশ করেছিলেন। আর গোবর্ধন পরিক্রমা করতে আসলে এই পবিত্র সরোবরটি কিন্তু অবশ্যই দর্শন করো। তো আমাদের পরিক্রমা কিন্তু এখানেই শেষ হলো। এবার আর গোবর্ধন থেকে সরাসরি আমরা বৃন্দাবন যাব। এবার বৃন্দাবন যেতে গেলে আমাদের কি করতে হবে, তোমরা যে টোটোতে উঠবে মানে এই পরিক্রমার জন্য, গোবর্ধন পর্বত পরিক্রমার জন্য, সেই টোটো ভাইয়াকে তোমরা বলবে যে আমরা বৃন্দাবন যাব, তাহলে সে তোমাদের গোবর্ধন বাস স্ট্যান্ডে এসে শেষ মাথায় নামিয়ে দেবে।
এবং এখান থেকে কিন্তু অটো রয়েছে, মাথা পিছু 40-50 টাকা করে এরকম ভাড়া নেয়। এবং এখান থেকে মোটামুটি 21 থেকে 22 কিলোমিটার হচ্ছে বৃন্দাবন। গোবর্ধন বাস স্ট্যান্ডের ওখান থেকে দেখছি বিভিন্ন অটো রাধাকুণ্ডের দিকেও যাচ্ছে। তো আমরা ভাবলাম সবে বিকেল হয়েছে, তো রাধাকুণ্ডটাও ঘুরে আসি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরপর রয়েছে। এবার সেখান থেকে আমরা টোটো করে শুধু যাওয়ার জন্য, টোটো পড়বে 100 টাকা করে। আমরা যেহেতু দুজন রয়েছি, টোটাল যাওয়ার জন্য টোটাল 100 টাকা, মানে মাথা পিছু 50 টাকা করে পড়ছে। এবার তোমরা গোবর্ধন পরিক্রমার জন্য যে টোটো ভাড়া করবে, এবার তাকে বললে হয়তো নিয়ে যেত। তোমরা যখন গোবর্ধন পরিক্রমা করতে টোটো ভাড়া করবে, তো সেই টোটো ভাইয়াকে ভালো করে বলে দেবে যে কোন কোন পয়েন্টে যাচ্ছি। তোমরা যদি রাধাকুণ্ড শ্যামকুণ্ডও যাও, তো সেই ক্ষেত্রে তাকে সেভাবে বলে দেবে। তো আমরা তো প্রথমে যেহেতু বলিনি, তো তিনি তার মতন আমাদেরকে ফার্স্টে ঘুরিয়েছে। তিনি তার মতো আমাদেরকে প্রথমে বাড়ি পরিক্রমা, তারপর ছবি পরিক্রমা, এগুলো সব করেছে। উদ্ভব কুণ্ড, তারপর কুসুম কুণ্ড, এগুলো সব দেখি আমাদেরকে, যেহেতু বলেছিলাম আমরা এরপর বৃন্দাবন যাবো, তো তিনি আমাদেরকে গোবর্ধন বাস স্ট্যান্ডে নামিয়েছে। কিন্তু এখানে এসে আমরা যেহেতু আবার ব্রেকিং করে যাচ্ছি, এটা তোমাদের না করে একেবারে গোবর্ধন পর্বত পরিক্রমার মধ্যেও সেটাকে ফেলতে পারো। রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 4.6 কিলোমিটার দেখছিলাম। আর উদ্ভব কুণ্ড বা কুসুম কুণ্ড যেটা, ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে, মানে গোবর্ধন পরিক্রমার মধ্যেই, খুব কাছেই। আমরা কিন্তু ফেরার সময় আর এই গোবর্ধন বাস স্ট্যান্ডে আসবো না, ওই রাধাকুণ্ডের ওখান থেকে কিন্তু বৃন্দাবনের অটো ভাড়া পাওয়া যায়, তো সেটা রাধাকুণ্ডের কাছেই রয়েছে। ওখান থেকে ডাইরেক্ট আমরা বৃন্দাবন চলে যাবো। তো সেই প্ল্যান করেই আমরা আবার রাধাকুণ্ডের দিকে যাচ্ছি। এখন মোটামুটি 5:30 বাজে, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে। রাধাকুণ্ডে এসে এখানে কিন্তু বেশ জোরে বৃষ্টি নেমেছে। এখানে কিন্তু স্নান করা যায়। দেখি আমি যদি সুযোগ পাই তো ডুব দিয়ে দেবো রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে। আর এখানকার জল পবিত্র, প্রচুর মানুষ এখান থেকে জল নিয়ে যায়। রাধাকুণ্ডে এসে আমরা বৃষ্টিও পেয়ে গেছি। রাধাকুণ্ডে যখন নেমেছি, কিছুক্ষণ এই কুণ্ডের কাছে এসে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, এখন একটু বৃষ্টি থেমেছে। তো এই বৃন্দাবনে ঘুরতে এসে আমরা রোদ বৃষ্টি হোলি সবই পেয়েছি। রাধারানীর কৃপায় আমরা শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে এসে আমরা বৃষ্টিও পেয়ে গেছি। আমরা তো মথুরা বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বৃন্দাবন চলে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে এখান থেকে 4.6 কিলোমিটার দূরে, তো আমরা ঘুরে আসি রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। তো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিন্তু পাশাপাশি একদম। হ্যাঁ, বৃন্দাবনের এই পবিত্র রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিন্তু বেশ মাহাত্ম্যপূর্ণ এবং স্বয়ং রাধারানী তার নিজের বালা দিয়ে এই কুণ্ডটি নির্মাণ করেন। এবং কুণ্ডটির আসল কাহিনী জানলে কিন্তু তোমরা সত্যি অবাক হবে। শ্রীকৃষ্ণ একবার এই স্থানে বাঁশি বাজিয়ে গো চড়াচ্ছিলেন। তখন অরিষ্টাসুর গো বেশে আসে অনিষ্ট করতে। তখন শ্রীকৃষ্ণ এই অসুরকে দমন করেন। এর ফলে তার উপর গো হত্যার পাপ লাগে, যেহেতু অরিষ্টাসুর গো বেশেছিল। তাই শ্রীকৃষ্ণ এই স্থানে তার বাঁশি দিয়ে শ্যামকুণ্ড স্থাপন করেন এবং গঙ্গা, যমুনা, সরস্বতী সহ জগতের সব পবিত্র নদীকে এই কুণ্ডে আহ্বান করেন এবং ডুব দিয়ে পাপমুক্ত হন। এই কুণ্ড দেখে রাধারানী শ্যামকুণ্ডের পাশেই এই স্থানে তার সখীদের নিয়ে তার হাতের বালা দিয়ে আরও একটি কুণ্ড স্থাপন করেন। সেই থেকে পবিত্র শ্যামকুণ্ডের পাশে এই রাধাকুণ্ড অধিষ্ঠিত রয়েছে। আর এখানে আসলে দেখবে রাধাকুণ্ডের জল স্বচ্ছ, কিন্তু শ্যামকুণ্ডের জল শ্যামবর্ণ। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটোতেই আমি ডুব দিলাম এখানে, এবং এখানে কিন্তু আমি ডুব দেওয়ার প্ল্যান নিয়ে আসিনি, কিন্তু গাদ্দান হলে গামছা হোটেল থেকে আমরা নিয়ে আসতাম। তো এখানে রাধাকুণ্ডের বাইরে বিভিন্ন দোকান আছে টুকটাক, সেখানে কিন্তু গামছা পাওয়া যায়। তোমাদের যদি এখানে ডুব দেওয়ার ইচ্ছে থাকে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তো ডুব দেওয়া কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার, বেশ পুণ্যের ব্যাপার। কেননা এইখানে নাকি ঠাকুর সমস্ত যত পবিত্র নদী আছে সব নদীকে এই কুণ্ডতে আহ্বান করেছিলেন। তো যাই হোক, সেই পুণ্য আমি কতটা অর্জন করতে পারলাম জানি না, তবে তোমরা অবশ্যই গোবর্ধন পর্বতের কাছাকাছি বা পরিক্রমা করতে আসলে বা এই দিকটা আসলে অবশ্যই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসে অন্তত ঘুরে যেও, বা এখানে পবিত্র জল নিয়ে যেতে পারো, বা এখানে একটা ডুব তো অবশ্যই দিয়ে যেতে পারো। इस चीज का विशेष ध्यान रखते हुए कुंड के पानी में पैर न डालें और जंजीर पकड़ के ही स्नान करें। রাধাকুণ্ড থেকে বেরোলাম, সময় বেজে 7:08, আর বেশ সন্ধে হয়ে গেছে। তো অটো পাওয়া মুশকিল, মানে বৃন্দাবনে যাওয়ার অটো পাওয়াটা মুশকিল হয়ে গেছে, যেহেতু তার আগে বৃষ্টিও হয়েছে। তো এখানে অটোর জন্য অপেক্ষা করছি। তো সবাই বলছে যে অটো আসবে, মানে গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে অটোগুলো ছাড়ে এবং এই রাধাকুণ্ড হয়ে যায়। তো দেখতে হবে, বেশ কিছু অটো যাচ্ছে কিন্তু বিভিন্ন দিকে। আর যেখানে দাঁড়িয়ে আছি এর ডান দিকটা হচ্ছে রাধাকুণ্ড, আর এ পাশটা হচ্ছে গোবর্ধন, আর এখান থেকে উল্টো দিকে একদম সোজা গেলে বৃন্দাবন পড়বে।
চলে এসেছি আমরা বৃন্দাবনে। তো আমরা যে রাধাকুণ্ডে ছিলাম ওখান থেকেই আমরা অটো পেয়ে গেছি, যে গোকুল যে বাস স্ট্যান্ড আছে ওই গোকুল বাস স্ট্যান্ডের ওখান থেকেই সমস্ত অটোগুলো ছাড়ে, সেগুলো সব কিন্তু রাধাকুণ্ড হয়ে আছে, মানে রাধাকুণ্ডের ওই মোড় হয়ে আছে। তো আমরা যেহেতু রাধাকুণ্ড থেকে অটো ধরবো, তো সেই রানিং অটোগুলোই আমরা উঠে পড়েছি। রাধাকুণ্ড থেকে 40 টাকা করে নিয়েছে। তো যাই হোক, আমরা কাছেই প্রেম মন্দির, এখানে এসে অটো নামিয়েছে একদম আমাদের কাছে, হোটেলের কাছাকাছি, পুরো প্রপার বৃন্দাবনে হোটেলে, প্রপার বৃন্দাবনে এসে অটোগুলো নামায়। তো আজকে আমরা কি ঘুরলাম, আমরা বৃন্দাবন থেকে বাস স্ট্যান্ড থেকে বাস যেহেতু পাইনি, 100 টাকা অটো ভাড়া করে চলে গেছি বারসানা। সেখানে বারসানাতে আমাদের যেহেতু আমরা নন্দগাঁও আর ওই কপিলার মন্দির, এই মন্দিরগুলোতে যাইনি, গিয়েছি রাধারানীর মন্দির বারসানা। তো আমরা বারসানাতে গিয়ে প্রথমে গিয়েছিলাম রাধারানীর মন্দির, সেখানে তো কীর্তিমহল তো দেখলামই। তারপরে চলে গেলাম সেখান থেকে 40 টাকা ভাড়ায় গোবর্ধন পর্বত, সেখান থেকে আমরা অটো ভাড়া করলাম, গোবর্ধন পরিক্রমা করলাম। সেখান থেকে আবার গোবর্ধন পরিক্রমা করে শেষ নেমেছিলাম আমরা বৃন্দাবন গোবর্ধন বাস স্ট্যান্ডে। গোবর্ধন বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আবার ব্যাক করে আমরা আসলাম রাধাকুণ্ড, সেখান থেকে সোজা বৃন্দাবন। তো আজকের এই সমস্ত জার্নিতে পুরোটাই কিন্তু আমি শেয়ারে গেছি, হ্যাঁ, কোনো ভাড়া করিনি, শুধু গোবর্ধন পরিক্রমা করতে। ওখানে আমাদের যে অটো ভাইয়া আমাদের থেকে 400 টাকা নিয়েছিল পুরো গোবর্ধন পরিক্রমা করার জন্য। খুব সুন্দর, 2 থেকে আড়াই ঘন্টা টাইম নিয়েছিল আমাদের পুরোটা পরিক্রমা করতে। তো আজকের এই পর্ব এখানেই শেষ করছি। বারসানা, গোবর্ধন, রাধাকুণ্ড ইত্যাদি সবই দেখলাম। তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীতে কাল হচ্ছে আমাদের বৃন্দাবনে হোলি শুরু হবে, হোলিতে মাতবো, রাধারানীর রঙে রাঙিত হব এবং প্রচুর মজা হবে। সেই সমস্ত পর্ব আস্তে আস্তে আসতে থাকবে। আপাতত জানাচ্ছি বিদায়।